ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LRNR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্যকোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি অষ্টম শ্রেণীর ভাষাচর্চা বইয়ের দ্বিতীয় অধ্যায়টি। দ্বিতীয় অধ্যায়টি কি না, ধ্বনি পরিবর্তন। দেখো এখানে লেখা আছে পার্ট 3, অর্থাৎ এই ধ্বনি পরিবর্তন চ্যাপ্টারটার ওপর এর আগে দুটো ভিডিও আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, যেখানেতে স্বরধ্বনির আগম বা ধ্বনির পরিবর্তন বলতে কি বুঝি বা ধ্বনির পরিবর্তনের কারণ, এই বিষয়গুলো প্রথম পার্ট বা প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভিডিওতে মূলত ব্যঞ্জন ধ্বনির আগম প্রক্রিয়ার বিভিন্ন শ্রেণীবিভাগ এবং ধ্বনির স্থানান্তর প্রক্রিয়াটা আলোচনা করা হয়েছে। যারা ভিডিওটা দেখোনি তারা ওই দুটি ভিডিও দেখে নিও। আজকে আমরা এই ধ্বনি পরিবর্তন পার্ট 3 ভিডিওতে বা তৃতীয় ভিডিওতে মূলত আমরা ধ্বনি লোপ প্রক্রিয়াটাকে আলোচনা করব। ধ্বনি লোপ বলতে কি বুঝি? লোপ মানে হচ্ছে লুপ্ত হয়ে যাওয়া বা বাদ চলে যাওয়া। মূলত শ্বাসাঘাতের কারণে, শ্বাসাঘাতটা কি না, আমাদের উচ্চারণের সময় যে ঝোঁক দেওয়ার প্রবণতা, এই শ্বাসাঘাতের কারণে কিংবা দ্রুত উচ্চারণের জন্য অনেক সময়তে শব্দ থেকে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি বাদ চলে যেতে পারে, তখনই সেটাকে বলা যায় ধ্বনির লোপ। আমাদের যদি দৈনন্দিন জীবনে কিছু গুনতে বলা হয়, খুব তাড়াতাড়ি হয়তো গুনছি, অনেকগুলো হয়তো টাকার নোট হতে পারে বা অনেকগুলো কয়েন হতে পারে বা অনেকগুলো হয়তো কাঁচের গুলি দিয়ে দিয়েছে সেটা হতে পারে, যাই হোক না কেন অনেক কিছু জিনিস দিয়েছে আর সময়টা দিয়েছে কমিয়ে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে সবগুলো গুনে শেষ করতে বলেছে। তখন অনেক সময় দেখা যায় যে হাত ফসকে পড়ে যায় বা আমরা গুনতে ভুলে যাই, একটা টোপকে পরেরটাতে চলে যায় গণনা পদ্ধতিতে, অর্থাৎ তাড়াতাড়ি করতে গেলেই এটা কিন্তু হয়। ধ্বনিলোপের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই কাণ্ডটা ঘটে, অর্থাৎ বিশেষ কোনো শব্দের ওপরেতে যদি আমি ঝোঁকটা বা শ্বাসাঘাতটা দিয়ে দিই কিংবা যদি তাড়াতাড়ি উচ্চারণ করতে যাই, তখনই কিন্তু এই স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির লোপ প্রক্রিয়াটা সংগঠিত হয়ে থাকে। তাই অন্যান্য ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াগুলোর মতন ধ্বনি লোপ প্রক্রিয়াটাও দু প্রকার, স্বরধ্বনি লোপ আর ব্যঞ্জনধ্বনি লোপ। এই স্বরধ্বনি লোপটা আলোচনা করতে গেলে আমাদের একটা বিষয় দেখানো যাক। ধরা যাক যে তোমাদের হয়তো কোনো একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে বা অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠানে তোমাদেরকে পরিবেশন করতে বলা হলো। তো পরিবেশন করতে যখন যাচ্ছ, কীরকম ঘটনা হতে পারে? ধরা যাক 3টে ব্যাচ হলো, প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচ, তৃতীয় ব্যাচ। যদি তোমরা প্রথম ব্যাচেতে বেশি করে খাবার দিয়ে দাও, তাহলে দ্বিতীয় ব্যাচ আর তৃতীয় ব্যাচের লোকেরা কিন্তু সেইভাবে খাবার পাবে না। আবার যদি দ্বিতীয় ব্যাচ তোমরা আগে থেকে সতর্ক হয়ে গেলে যে না প্রথম ব্যাচেতে বেশি করে দেব না, শেষের দিকেতে কুলাবে কি কুলাবে না, কাজেই প্রথম দিকেরটা একবারেই সেইভাবে দিলে না, খাবার দিলে না দ্বিতীয় ব্যাচ বা তৃতীয় ব্যাচকে বেড়ে যাচ্ছে বলে, তখন আবার দিতে গেলে তখন এই প্রথম ব্যাচের লোকেরা কিছুই পাবে না, ওই নামে মাত্র খাওয়া হবে। অর্থাৎ যে কোনো একটা বিয়ে বাড়িতে যত সংখ্যক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের খাবারটাকে তৈরি করা হচ্ছে। তাই পরিবেশনওয়ালাদের বা যারা পরিবেশন করছে ক্যাটারিংয়ের ছেলেদের, তাদের উচিত যেন একটা সুনির্দিষ্টভাবে সমানভাবে ভাগ করে প্রত্যেককে যেন দেওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক সংখ্যক লোক যখন নিমন্ত্রিত হয় এবং অনেকটা করে জিনিসপত্র খাবার জিনিস তৈরি করতে হয়, তখন ক্যাটারিংয়ের লোকেদের একটু সমস্যা হয় যে ঠিক কতটা কোন ব্যাচে কতটা দেব না দেব ঠিক ওরা বুঝে উঠতে পারে না। তাই কখনো কখনো দেখা যায় প্রথম দিকের ব্যাচগুলোকে ওরা বেশি করে দিয়ে ফেলেছে, ফলে শেষের দিকে কমে গেছে জিনিসপত্র বা খাবার জিনিসপত্র কমে গেছে, তখন শেষের দিকের ব্যাচগুলোকে আর সেইভাবে দিতে পারছে না, হয়তো কোনো আইটেম দিচ্ছেই না, একেবারে হয়তো ফুরিয়ে গেছে, প্রথম দিকেতে ফুরিয়ে গেছে দিতে গিয়ে। আবার উল্টোটাও হতে পারে যে আগে থেকেই তারা ভয় খাচ্ছে যে যদি শেষের দিকেতে না কুলায়, তখন প্রথম থেকেই ওরা সেইভাবে দিতে পারলো না বা দিল না, তখন প্রথম ব্যাচের বা প্রথম দিকের ব্যাচগুলোর লোকেরা সেইভাবে পাচ্ছেই না খাবার। এই করতে করতে দেখা গেল শেষের দিকেতে আবার খাবার বেড়ে যাচ্ছে বলে বেশি করে দিতে শুরু করলো। অর্থাৎ প্রথম দিকে যদি বেশি দিয়ে দেয়, তাহলে মাঝের লোকেরা বা শেষের দিকের লোকেরা সেইভাবে আর পাবে না, মানে অল্প পাবে।
আবার যদি মাঝের বা শেষের লোকেদেরকে বেশি দেয় তাহলে প্রথম দিকের লোকেরা সেইভাবে পাবে না কিংবা অল্প পাবে। তেমনি ধ্বনি উৎপাদনকারী বাকযন্ত্র তা যখন শ্বাসবায়ুটাকে ব্যবহার করছে, অর্থাৎ ফুসফুস থেকে বেরিয়ে আসা নিঃশ্বাস রূপে বেরিয়ে আসা যে শ্বাসবায়ু, সেটাকে বিভিন্ন জায়গায় বাধা দিয়ে যখন বাকযন্ত্র ধ্বনিগুলোকে তৈরি করে, সেই ধ্বনি উৎপাদনের সময়তে যদি সেই নিঃশ্বাস বায়ুকে বাকযন্ত্র কোনো একটা দিকেতে যদি বেশি করে ব্যবহার করে ফেলে, অর্থাৎ শব্দের প্রথমেতে যদি বেশি করে দিয়ে দেয় তাহলে শেষের দিকের ধ্বনিগুলো আর পাবে না কো। আবার যদি শব্দের মাঝে বা শেষের দিকের ধ্বনিগুলিকে বেশি করে দেয় তাহলে প্রথম দিকেরগুলো পাবে না। যেমন দেখা যাক, এই যে স্বরধ্বনি লোপ, স্বরধ্বনি লোপের কারণটা কি না শ্বাসাঘাতের অসম বন্টন, মানে বাকযন্ত্র যে শ্বাসবায়ুটা পাচ্ছে সেই শ্বাসবায়ুটাকে সে শব্দটার মধ্যে যখন একটা শব্দ উচ্চারণ করছে শব্দটার মধ্যে সমানভাবে ভাগ করছে না, হয় শব্দের প্রথমে বেশি দিয়ে দিচ্ছে বা ব্যবহার করে ফেলছে, বা শব্দের মাঝে বেশি দিয়ে দিচ্ছে বা ব্যবহার করে ফেলছে, কিংবা শব্দের শেষে। তাহলে সেটা তিনভাবে হতে পারে। যদি দেখা যায় যে শব্দের প্রথম দিকে বেশি করে শ্বাসবায়ু ব্যবহার হয়ে গেল, তখন শব্দের শেষের দিকের ধ্বনিগুলো আর সেইভাবে শ্বাসবায়ু পায় না। আবার যদি দেখা যায় শব্দের মাঝের বা শেষের স্বরধ্বনিতে বেশি করে শ্বাসবায়ু দেওয়া হচ্ছে, তখন কিন্তু প্রথম ধ্বনিটি আর শ্বাসবায়ু পেতে পারে না। আর এর ফলাফল কি হবে না শ্বাসবায়ুর অভাবেতে কোনো একটা ধ্বনি অস্পষ্ট উচ্চারণ হতে হতে এক সময়েতে উচ্চারণটাই আর হবে না। কেন, যে কোনো ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই শ্বাসবায়ুটা। শ্বাসবায়ু যতক্ষণ বেরিয়ে আসবে ততক্ষণই আমি ধ্বনি উৎপাদন করতে পারবো বা ধ্বনি উচ্চারণ করতে পারবো। যতক্ষণ আমার শ্বাসবায়ু আছে, অর্থাৎ ফুসফুস থেকে যে নিঃশ্বাসটা বেরোচ্ছে সেটা যতক্ষণ আছে, অর্থাৎ আমার দম যতক্ষণ আছে, ততক্ষণ আমি ধ্বনি উচ্চারণ করতে পারবো। আবার নতুন ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাকে রীতিমতন হবে, আমাকে আবার প্রশ্বাস রূপে শ্বাসবায়ু নিয়ে নিতে হবে। যদি আমার নাকটা টিপে ধরা হয় তাহলে কি হবে, যে যতক্ষণ শ্বাসবায়ুটা আছে বেরোচ্ছে ততক্ষণ আমি ধ্বনিটা উৎপাদন করতে পারছি। কিন্তু যেহেতু আমি আর নতুন করে শ্বাসবায়ু আমি ঢোকাইনি ফুসফুসের মধ্যে, এক সময়তে কি হবে, আমি আর কথা বলতে পারবো না। কেন, কথা বলার ক্ষেত্রে বা ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে শ্বাসবায়ুর দরকার ছিল, সেটাকে আমি আর দিতে পারিনি অর্থাৎ এদিকেতে নিচ্ছি, সেটাই বেরিয়ে আসার সময়তে ধ্বনি উৎপাদন হচ্ছে। এই যে বেরিয়ে আসার সময় যখন ধ্বনি উৎপাদন হচ্ছে, তখন যদি বাকযন্ত্র একটা শব্দের মধ্যে প্রথম স্থানেতে থাকা, অর্থাৎ শব্দের প্রথমেতে থাকা ধ্বনিগুলির ওপরেতে বেশি করে শ্বাসবায়ুটাকে ব্যবহার করে ফেলে, এই বেশি করে শ্বাসবায়ু ব্যবহার করে ফেলাটা ভালো কথায় বলা হয় শ্বাসাঘাতের প্রয়োগ, অর্থাৎ বেশি করে ঝোঁক দেওয়া। অর্থাৎ যদি শব্দের প্রথমেতে বেশি করে ব্যবহার করে ফেলে, শব্দের শেষের ধ্বনিগুলি আর শ্বাসবায়ু পাবে না বা অল্প পাবে। এই অল্প পাওয়ার কারণে শব্দের শেষের দিকের ধ্বনিগুলি অস্পষ্ট উচ্চারণ হতে হতে এক সময়তে লুপ্ত হয়ে যাবে। আবার যদি শব্দের প্রথমেতে যদি শ্বাসবায়ুটাকে শব্দের মাঝে বা শেষেতে যদি শ্বাসবায়ুটাকে বাকযন্ত্র বেশি করে ব্যবহার করতে চায়, অর্থাৎ যদি শ্বাসাঘাতটা যদি শব্দের মাঝে বা শেষে পড়ে, তখন প্রথম দিকের ধ্বনিটি শ্বাসবায়ুর অভাবে কিংবা শ্বাসবায়ুর স্বল্পতার কারণে অস্পষ্ট উচ্চারণ হতে হতে একসময় লুপ্ত হয়ে যাবে। ঠিক ওই পরিবেশনের মতন, পরিবেশন প্রথমেতে দিকে বেশি দিলে শেষে পাবে না, শেষে বা প্রথমের দিকে শেষে বেশি দিতে গেলে প্রথমের লোকেরা পাবে না অর্থাৎ অল্প পাবে। বিষয়টাকে আমরা এইভাবে আলোচনা করতে পারি। সুতরাং আমরা এখনো পর্যন্ত আলোচনার কোন জায়গায় দাঁড়িয়ে আছি না ধ্বনি লোপ সেটা দু প্রকার হয়, স্বরধ্বনি লোপ আর ব্যঞ্জনধ্বনি লোপ। এই দুই প্রকার লোপের কারণই হচ্ছে যে শ্বাসাঘাতের অসম বন্টন বা দ্রুত উচ্চারণ ইত্যাদি এবং উচ্চারণের সরলীকরণ ইত্যাদি। তো মূলত স্বরধ্বনি লোপের ক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ স্বরধ্বনি লোপের কারণটা কি শ্বাসাঘাতের অসম বন্টন, বাকযন্ত্র শ্বাসবায়ুকে শব্দের মধ্যে সমানভাবে ভাগ করতে পারছে না। শব্দের প্রথমে বা মাঝে বা শেষে কোনো একটা জায়গায় যখন বেশি করে ব্যবহার করতে চাইছে, অর্থাৎ শ্বাসাঘাত প্রয়োগ করছে, তখনই অন্য স্থানে থাকা ধ্বনিগুলি
শ্বাসবায়ুর অল্পতার কারণেতে আস্তে আস্তে অস্পষ্ট উচ্চারণ হতে হতে লুপ্ত হয়ে যাচ্ছে। তো সেইভাবে সেক্ষেত্রে তিনটে ঘটনা ঘটতে পারে। আদি সল্লপের ক্ষেত্রে কি হবে, যদি শব্দের প্রথমেতে, যদি শব্দের আদি সল্লপের ক্ষেত্রে যেটা হয়, যদি শ্বাসবায়ু শব্দের মাঝেতে বেশি করে প্রয়োগ করি, মাঝেতে যদি বেশি করে প্রয়োগ করি, তখন প্রথম স্বরধ্বনিটি শ্বাসবায়ুর অভাবেতে বা অল্পতার কারণে আস্তে আস্তে অস্পষ্ট উচ্চারণ হতে হতে লুপ্ত হয়ে যায়। যেমন দেখো, উদ্ধার থেকে ধার, তোমরা নিজেরাই বুঝতে পারো। উদ্ধার থেকে ধার যখন বলছো, দেখো ধয় আকার, এই যে আকারটার উপর বেশি করে ঝোঁক দিচ্ছ, খেয়াল করে দেখো। সেই জন্য হস্য এই প্রথমে থাকা স্বরধ্বনিটা শ্বাসবায়ুর অল্পতার কারণেতে এক সময়তে অস্পষ্ট উচ্চারণ হতে হতে লুপ্ত হয়ে গেল। বা অতসি থেকে তিসি যখন বলছি, অস্বরধ্বনিটা লুপ্ত হয়ে গেল, শব্দের প্রথমেতে থাকা স্বরধ্বনিটা লুপ্ত হয়ে গেল। তাহলে আদি সল্লপ কাকে বলবো না, একটা শব্দের মধ্যে যদি আদি স্বরকে বাদ দিয়ে যদি মধ্য স্বরধ্বনির ওপরেতে শব্দের মাঝখানে থাকা কোনো স্বরধ্বনির ওপর বেশি করে শ্বাসবায়ু প্রয়োগ করলে বা শ্বাসাঘাত ব্যবহার করলে শব্দের প্রথম স্বরধ্বনিটি বা প্রথম স্থানে থাকা স্বরধ্বনিটি শ্বাসবায়ুর অল্পতার কারণে অস্পষ্ট উচ্চারণ হতে হতে এক সময়তে লুপ্ত হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় আদি সল্লপ। তাহলে আদি সল্লপের ক্ষেত্রে শ্বাসবায়ু পড়ছে মাঝেতে, তাই প্রথমেতে লুপ্ত হলো। এরপরে আসছি মধ্যস্বল্লপ। মধ্যস্বল্লপের ক্ষেত্রে কি হবে, মধ্যস্বল্লপের ক্ষেত্রে শ্বাসবায়ুটা পড়বে প্রথম স্বরধ্বনির ওপরেতে, তাই দ্বিতীয় স্থানে বা মাঝে স্থানে স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যাবে। যেমন দেখো, জানালা থেকে জানলা, জানালা দন্তন্বয়ের সঙ্গে আকার ছিল, দেখো দন্তন্বয়ের সঙ্গে এখানে আকারটা লুপ্ত হয়ে গেছে, জানলা। ভগিনী থেকে ভগ্নী, দেখো গয়ের সঙ্গে হস্যই ছিল, এখানেতে দেখো লুপ্ত হয়ে গিয়ে গ আর দন্তন্য যুক্ত ব্যঞ্জনেতে পরিণত হয়ে গেছে, ভগ্নী। তাহলে মধ্যস্বল্লপ বলতে কি বুঝলাম, যখন একটা শব্দের মধ্যে আদি স্বরের ওপর বা প্রথম স্থানেতে থাকা স্বরধ্বনিটির ওপর আমরা শ্বাসাঘাত প্রয়োগ করি বা বেশি ঝোঁক দিয়ে ফেলি বা শ্বাসবায়ুকে বেশি করে ব্যবহার করে ফেলি, তখন মাঝের স্বরধ্বনিটি শ্বাসবায়ুর অল্পতার কারণে একসময় অস্পষ্ট উচ্চারণ হতে হতে লুপ্ত হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে মধ্যস্বল্লপ। মধ্যস্বল্লপের ক্ষেত্রে আদি স্বরের ওপরে তো শ্বাসবায়ু প্রয়োগ হবে বা শ্বাসাঘাত প্রয়োগ হবে, তাই মাঝেরটা লুপ্ত হবে। এবার এই মধ্যস্বল্লপের আরেক নাম হচ্ছে সম্প্রকর্ষ। কেন না, আমাদের প্রথম ভিডিওতে স্বরধ্বনির আগম প্রক্রিয়াতে দেখানো হয়েছিল মধ্য স্বরধ্বনির আগম, যার আরেক নাম ছিল বিপ্রকর্ষ। প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছিল যে মধ্য শব্দের থাকা কোনো যুক্ত ব্যঞ্জনের মাঝে যদি স্বরধ্বনি আসে, তখন সেই যুক্ত ব্যঞ্জনটা ভেঙে যায়। অর্থাৎ শব্দের মাঝে যুক্ত ব্যঞ্জনের মাঝখানেতে স্বরধ্বনি এসে যুক্ত ব্যঞ্জন ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয়েছিল মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ। সেক্ষেত্রে আমরা এই নামকরণগুলোর তাৎপর্য আলোচনা করেছিলাম। অর্থাৎ মধ্য স্বরাগম প্রক্রিয়াকে বিপ্রকর্ষ বলা হয়েছিল কেন, আমরা বিভিন্নভাবে আলোচনা করেছিলাম। তার একটা পয়েন্ট হচ্ছে বা একটা যুক্তি হচ্ছে, বিপ্রকর্ষ কথাটা হচ্ছে মানে কর্ষণ। কর্ষণ শব্দের অর্থ হচ্ছে টান, আর বিপ্রকর্ষ মানে হচ্ছে টানটা যখন ভেঙে যায়। যুক্ত ব্যঞ্জনের মাঝখানে স্বরধ্বনি এসে যেহেতু যুক্ত ব্যঞ্জনটাকে ভেঙে দেয়, তাই ওই মধ্য স্বরাগম প্রক্রিয়াটাকে বলা হয়েছিল বিপ্রকর্ষ। ঠিক তার উল্টো, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি এসে যদি যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দেয়, ঠিক আমরা বলতে পারি ওই স্বরধ্বনিটাকে আমি আবার যদি তুলে দিই, আবার যুক্ত ব্যঞ্জনটা আবার এক হয়ে যাবে। ঠিক সেটাই ঘটেছে। এই যে ভগিনী, গ আর দন্তন্বয়ের মাঝখানেতে ছিল হস্যই, অর্থাৎ যুক্ত ব্যঞ্জন এসে গ আর দন্তন্যটাকে আলাদা করে দিয়েছিল। যাই মাঝখানে স্বরধ্বনিটাকে আমি লুপ্ত করে দিলাম, দেখো গ আর দন্তন্য আবার যুক্ত ব্যঞ্জন হয়ে গেছে। অর্থাৎ এই প্রক্রিয়াটা যেহেতু বিপ্রকর্ষ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া, তাই এটার নাম হচ্ছে সম্প্রকর্ষ। তাহলে মধ্য স্বরাগমকে বিপ্রকর্ষ বলা হয়েছিল কেন
যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি এসে ওই ব্যঞ্জন ধ্বনির টানটাকে লুপ্ত করে দিয়েছিল বা দূর করে দিয়েছিল, ফলে যুক্ত ব্যঞ্জন ভেঙে গিয়েছিল, তাই ওর নাম হয়েছিল বিপ্রকর্ষ। আর ঠিক বিপরীত প্রক্রিয়া হচ্ছে যে দুটি আলাদা আলাদা ব্যঞ্জন ধ্বনির মাঝে থাকা একটা স্বরধ্বনি যদি লুপ্ত হয়ে যায়, তখন সে স্বরধ্বনিটা লুপ্ত হওয়ার ফলে কি হবে, দুটো পৃথক ব্যঞ্জন ধ্বনি আবার যুক্ত ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়ে যাবে। অর্থাৎ স্বরধ্বনি এসে যেমন ভেঙে দিয়েছিল, তেমনি স্বরধ্বনিটাকে তুলে নিয়ে আবার আমরা গড়ে দিলাম। অর্থাৎ এখানে তো আবার টানটা ফিরিয়ে নিয়ে এলাম, কর্ষ বা আকর্ষণ বা টানটা আবার ফিরিয়ে নিলাম, যেহেতু এটা বিপ্রকর্ষের বিপরীত প্রক্রিয়া, তাই এর নাম হচ্ছে সম্প্রকর্ষ। এরপরে আসছি অন্তঃসল্লব। অন্তঃসল্লবটা কি? এখানে ঠিক শ্বাসবায়ুর কারণজনিত শ্বাসাঘাতের কম বেশির কারণটাকে ব্যাখ্যা করব না। এমনিতেই যদি তোমরা দেখো, যে কোনো জিনিসেরই কিন্তু শেষ আছে। তোমরা 500 টাকা নিয়ে মেলা দেখতে গেছো, মেলাতে যখন প্রবেশ করছো তখন তোমার মানিব্যাগে 500 টাকাই থাকবে। মেলা থেকে যখন বেরোচ্ছ নিশ্চয় টাকাটা আর ওই 500 টাকাই থাকবে না, বা তার থেকে বেড়ে যাবে না। তোমরা খেয়েছো, খরচা করেছো, কিছু কিনেছো, অর্থাৎ টাকাটা কমে আসবে। যে কোনো জিনিসই কিন্তু আস্তে আস্তে শেষে কমে আসে। বা ধরা যাক 1 বালতি জল নিয়ে তোমরা রান্না করছো, রান্না করার পর শেষেতে দেখবে জলটা কমে গেছে, কারণ ওটাকে ব্যবহার করে দিয়েছি। শ্বাসবায়ুর ক্ষেত্রেও তাই, শ্বাসবায়ু ব্যবহার হতে হতে, একটা শব্দ উচ্চারণের সময় শ্বাসবায়ু ব্যবহার হতে হতে এমনিতেই কমে যায় শ্বাসবায়ু, ফলে শেষের দিকে স্বরধ্বনিগুলি আর সেইভাবে বায়ু পায় না বা শ্বাসবায়ু পায় না। ওই যে বিয়েবাড়ির উদাহরণটাকেই আমি যদি ব্যবহার করি, যদি ঠিকঠাকভাবেই ক্যাটারিংয়ের ছেলেরা, আমি ধরে নিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত পরিবেশন করছে, সবাই সমানভাবেই পাচ্ছে, তো যখন সবাই সমানভাবে পাচ্ছে, প্রত্যেকটা ব্যাচে সমানভাবে পাচ্ছে, সেক্ষেত্রে একবারে যখন শেষ দিকের ব্যাচ বসছে, হয়তো ক্যাটারিংয়ের লোকেরা নিজেরাই হয়তো খাবে, শেষ দিকের লোকেরা যখন বসছে, তখন আমরা যদি সেই ভাঁড়ার ঘরেতে গিয়ে দেখি, তখন এমনিতেই জিনিসপত্রগুলো কমে একবারে যে জায়গাগুলোতে বড় বড় ডেকেতে রাখা হয়, সেখানে একবারে তলানিতে গিয়ে পৌঁছেছে খাবার দাবার। অর্থাৎ সব কিছুরই একটা শেষ আছে, জিনিস ব্যবহার করলে সেটা শেষের দিকেতেই যাবে। তেমনি বাকযন্ত্র তো এই নিঃশ্বাস বায়ুকে ব্যবহার করছে, তাই ব্যবহার করতে করতে বাকযন্ত্রের ভাঁড়ারেতেও নিঃশ্বাস বায়ু কিন্তু একসময় শেষ হয়ে আসছে। যত শেষ হয়ে আসছে ততই কিন্তু শেষের দিকে ধ্বনিগুলি আর পাচ্ছে না। আমরা যদি শাঁখ বাজানোটাকে খেয়াল করি, আমাদের মায়েরা বা দিদিরা যখন সন্ধ্যা দেয়, যখন শাঁখ বাজায়, প্রথম দিকে দেখবে শ্বাসবায়ু প্রবল থাকে বলে প্রথম দিকে শাঁখটা জোরে বাজছে, তার আওয়াজও যেমন বেশি, হ্যাঁ, তার টানটাও বেশি। কিন্তু যত আস্তে আস্তে শ্বাসবায়ু কমে আসবে, শেষের দিকেতে শ্বাসবায়ু কমে আসার জন্যে দেখবে শাঁখের আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কমে যেতে যেতে এক সময়তে সেটা শাঁখ বাজানোটা বন্ধ হয়ে গেল। কেন না, শ্বাসবায়ু শেষ বলে আর ওটা বাজছে না কো। তেমনি আমরা বলতে পারি যে কোনো শব্দের উচ্চারণের সময়তে শ্বাসবায়ু এমনি স্বাভাবিকভাবেতেই কমে আসে ব্যবহার হওয়ার কারণে, যার জন্য শব্দের শেষেতে আর শ্বাসবায়ু এই যে অল্পতার কারণে শব্দের শেষে স্বরধ্বনিগুলি উচ্চারণ হয় না। এইটাকে বলা যেতে পারে অন্তঃস্বরলোপ। এই অন্তঃস্বরলোপ 3টে ভাবে হতে পারে। একটা হচ্ছে অলোপ। আমাদের বাংলা ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে শব্দের শেষে অ লিখি কিন্তু উচ্চারণ করি না। যেমন এই যে গয়াকার ছ, গাছ, এটাতে যদি দেখো গ যুক্ত আ যুক্ত ছ যুক্ত অ, কিছু নেই মানে অ আছে, অর্থাৎ অ এখানে লিখেছি মানে মিশে আছে, কিন্তু উচ্চারণে কিন্তু আমরা গাছ, অ এর উচ্চারণটা করছি না, মানে আমরা গাছ উচ্চারণটা করছি না, আমরা গাছ বলছি। অর্থাৎ আমাদের এইভাবে বাংলা ভাষার একটা সাধারণ বৈশিষ্ট্য হলো শব্দের শেষে অ উচ্চারণ না করা, লেখি কিন্তু উচ্চারণ করি না, যেমন বন, গাছ ইত্যাদি। তারপরেতে অন্য স্বরলোপ, অর্থাৎ অ ছাড়া অন্য স্বরধ্বনিও লুপ্ত হতে পারে। রাতি থেকে রাত, ত যুক্ত হস্যই ছিল, দেখো হস্যইটা বাদ চলে গেছে, রাত, যে রাতি থেকে রাত। সত্যি থেকে সত্য, দন্ত সতয় জপালা হস্যই, সত্যি থেকে সত্য, অন্য স্বরলোপ হয়েছে শেষে। আরেকটা হতে পারে সন্ধির ক্ষেত্রে, অর্থাৎ সন্ধির ক্ষেত্রে অনেক সময়তে দেখা যায় একটা স্বরধ্বনি, শব্দের শেষেতে থাকা স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যেতে পারে। যেমন দেখো কাঁচা যুক্ত কলা সমান কাঁচকলা,
কাঁচাযুক্ত কলা সমান কাঁচকলা, এই যে আকারটা বাদ চলে গেছে বা উচ্চারণ করছি না। বা মিশিযুক্ত কালো, মিস কালো, এখানে হস্যইটা বাদ চলে গেছে। সুতরাং অন্তঃস্বর লোপ তিন রকমভাবে হয়। অয়ের লোপ, যেটা বাংলা ভাষার একটা স্বাভাবিক বৈশিষ্ট্য, অ ছাড়া অন্য স্বর লোপ। আর সন্ধির ক্ষেত্রে কোন স্বরটা লোপ হবে? সন্ধির ক্ষেত্রে প্রথম পদের শেষ স্বরধ্বনিটি, প্রথম পদের শেষ স্বরধ্বনিটি অনেক সময় লুপ্ত হয়ে যায়। এটাও হচ্ছে এক প্রকার অন্তঃস্বর লোপ। এবার আসছি ব্যঞ্জন ধ্বনি লোপ প্রক্রিয়া। এটাও একইভাবে তিন রকম: আদি ব্যঞ্জন লোপ, মধ্য ব্যঞ্জন লোপ, অন্তঃব্যঞ্জন লোপ। অর্থাৎ শব্দের প্রথম থেকে যদি ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে যায় আদি ব্যঞ্জন লোপ, শব্দের মাঝখানের ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়ে গেলে মধ্য ব্যঞ্জন লোপ, শব্দের শেষে ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হলে তাকে অন্তঃব্যঞ্জন লোপ বলা হয়। আদি ব্যঞ্জন লোপের উদাহরণ: স্থান থেকে থান, দেখো দন্তস্বটা বাদ গেছে। স্ফটিক থেকে ফটিক, স্পর্শ থেকে পরশ। তিনটে উদাহরণেতেই দেখো প্রথমেতে ছিল দন্তস্ব, অর্থাৎ দন্তস্বটা বাদ গেছে। অর্থাৎ আদি ব্যঞ্জন ধ্বনি লোপের ক্ষেত্রে আমরা বলতে পারি মূলত দন্তস্ব দিয়ে যদি যুক্ত ব্যঞ্জন শুরু হয়, অর্থাৎ যুক্ত ব্যঞ্জনের প্রথমেতে যদি দন্তস্ব থাকে, সেক্ষেত্রে সেই প্রথমে থাকা দন্তস্ব বা যুক্ত ব্যঞ্জনের প্রথম থাকা দন্তস্বটাই মূলত এই ক্ষেত্রে লুপ্ত হয়ে যায়। এরপরে আসছি মধ্য ব্যঞ্জন লোপ। যেমন কার্পাস থেকে কাপাস, কার্পাস পয়ে রেপ ছিল মানে র যুক্ত প হয়ে গেছে কাপাস, মাঝখান থেকে র বাদ গেছে। ফাল্গুন থেকে ফাগুন, অর্থাৎ ল যুক্ত গ ছিল, দেখো লটা বাদ চলে গেছে। এ হচ্ছে মধ্য ব্যঞ্জন লোপ। অন্তঃব্যঞ্জন লোপ অর্থাৎ শব্দের শেষ থেকে যদি ব্যঞ্জন ধ্বনি বাদ যায়, যেমন সখী থেকে সই, দেখো খ বাদ গেছে, সখী থেকে সই। দধি থেকে দই, ধ বাদ গেছে, অর্থাৎ শেষ ব্যঞ্জন ধ্বনি ধটা বাদ গেছে। মধু থেকে মৌ, অর্থাৎ শেষ ব্যঞ্জন ধ্বনি ধ বাদ গেছে। এক্ষেত্রে একটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে মূলত শব্দের শেষে যখন ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয়, সেই ব্যঞ্জন ধ্বনিটা বেশিরভাগ ক্ষেত্রে মহাপ্রাণ ধ্বনি হয়। মহাপ্রাণ ধ্বনি কোনগুলো? না, যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ু লাগে তাকেই মূলত বলা হয় মহাপ্রাণ ধ্বনি। প্রাণ শব্দের অর্থ হচ্ছে বাতাস বা বায়ু। যদি যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে বেশি বাতাসের প্রয়োজন হয় বা শ্বাসবায়ু দরকার হয় তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে কম শ্বাসবায়ুর দরকার হয় তাকে অল্প প্রাণ ধ্বনি বলে। সেক্ষেত্রে বর্গের প্রত্যেকটা বর্গের দ্বিতীয় আর চতুর্থ ব্যঞ্জন হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। এক একটা বর্গে 5টা করে ব্যঞ্জন থাকে, ক খ গ ঘ উয়া। উয়াটাকে আমরা এখানে লিখিনি, খুব প্রয়োজন নেই বলে, তাহলে উয়াটা তাহলে ক খ গ ঘ উয়া 5টা করে ব্যঞ্জন রয়েছে। তাহলে প্রত্যেকটা বর্গের দ্বিতীয় আর চতুর্থ স্থানে থাকা ব্যঞ্জন ধ্বনিটাকে বলা হয় মহাপ্রাণ বর্ণ, আর প্রথম আর তৃতীয় স্থানেতে থাকা ব্যঞ্জন ধ্বনিটাকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। তাহলে ঘ খ আর ঘ মহাপ্রাণ, থ আর ধ মহাপ্রাণ, চ ছ বর্গীয় জ ঝ, এই কোটাতে আমরা বলবো বর্গীয় জ আর ঝ এটা হচ্ছে মহাপ্রাণ। ট ঠ ড ঢ এই কোটাটাতে থ আর ট ঠ ড ঢ ঢ হচ্ছে মহাপ্রাণ। তাহলে প্রত্যেকটা বর্গের দ্বিতীয় আর চতুর্থ স্থানে থাকা ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি, যেটা সংজ্ঞা হিসাবে বললাম যে এই সমস্ত ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করতে বেশি শ্বাসবায়ুর দরকার হয়, তাই এটা মহাপ্রাণ। আর প্রত্যেকটা বর্গের প্রথম আর তৃতীয় স্থানে থাকা বর্ণগুলোকে বলা হয় বা ধ্বনিগুলোকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। মহাপ্রাণ ধ্বনির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর সঙ্গে একটা হ বা এইচ মিশে থাকে, অর্থাৎ মহাপ্রাণ ধ্বনি মানে একটা হ বা এইচ মিশে থাকবে। যেমন দেখো ক, ক প্রথমে আছে বলে অল্প প্রাণ, কিন্তু তুমি খ লেখো, খ এর সঙ্গে কি করে হ মিশে আছে, তার জন্য তোমাকে ইংরাজিতে লিখতে হবে। খকে আমরা কি লিখি? কে এইচ, অর্থাৎ কে এইচ, দেখো এইচ আছে। একইভাবে ঘ, ঘয়ের সঙ্গে মানে জি এইচ, এই যে এইচ মিশে আছে। আমরা যদি বলি যে এখানেতে করলাম ত থ, থটাকে যদি লিখতে হবে আমাকে টিএইচ, অর্থাৎ প্রত্যেকটা মহাপ্রাণ ধ্বনির সঙ্গে একটা হ বা এইচ মিশে থাকে।
আপাতভাবে বাংলায় এইচ বা হটাকে, বাংলায় হটাকে বোঝা যায় না, কিন্তু ইংরাজির ক্ষেত্রে আমরা সেটাকে নিয়ে গেলেই এই এইচটাকে দিতে হয় কিন্তু যে কোনো মহাপ্রাণ ধ্বনির ক্ষেত্রে। তাহলে শব্দের শেষে মূলত এই মহাপ্রাণ ধ্বনিগুলিরই লুপ্ত হয়। তাহলে এখানে একটা সাধারণ বৈশিষ্ট্য আমরা কি বুঝলাম, আদি ব্যঞ্জন লোপের ক্ষেত্রে যেমন দন্তস্বটাই লুপ্ত হয়, তেমনি অন্তব্যঞ্জন লোপের ক্ষেত্রে মহাপ্রাণ ধ্বনি বা মহাপ্রাণ বর্ণগুলো লুপ্ত হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয় বা চতুর্থ স্থানে থাকা বর্ণগুলো লুপ্ত হয়ে যায়। এই হলো আমাদের ব্যঞ্জনধ্বনি লোপ প্রক্রিয়া। এছাড়াও ব্যঞ্জনধ্বনি লোপ প্রক্রিয়ার আরেকটা অন্যভাবে লুপ্ত হয়, সেটা হচ্ছে সমাক্ষর লোপ। সমাক্ষর মানে সমযুক্ত অক্ষর, অর্থাৎ কোনো একটা শব্দেতে যদি একই ধরনের দুটো অক্ষর থাকে তার মধ্যে একটা লুপ্ত হয়ে যাবে। যেমন দেখো, বড় দাদা, এই একটা দা, এই একটা দা, অর্থাৎ একই ধরনের অক্ষর দিয়ে আমরা হচ্ছে বড়দা, দেখো একটা লুপ্ত হয়ে গেছে। ছোট কাকা, কয়াকার একটা অক্ষর, এই কয়াকার একটা অক্ষর, দেখো একটা হয়ে গেছে ছোটকা। অর্থাৎ সমাক্ষর লোপ কাকে বলবো, শব্দের শেষে যদি একই ধরনের অক্ষর দুবার থাকে তার মধ্যে একটা লুপ্ত হয়ে যায়, এই প্রক্রিয়াকে বলা হয় সমাক্ষর লোপ। সমাক্ষর লোপ, যেমন ছোট দিদি থেকে ছোট দি ইত্যাদি। ঠিক আছে, আমাদের এইখানে ব্যঞ্জনধ্বনি লোপ প্রক্রিয়াটা বা ধ্বনি লোপ প্রক্রিয়াটা শেষ হলো। আমাদের এই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াটার শেষ পার্ট, অর্থাৎ ধ্বনির পরিবর্তন, এটা আমাদের আলোচনা করা হবে আমাদের পরের ভিডিওতে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে জানিও। যদি কিছু প্রশ্ন থাকে এই ভিডিওটার ওপর বা মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং আজকের এই তৃতীয় ভিডিওটার ওপরেতে যদি তোমাদের কিছু প্রশ্নপত্রের প্রয়োজন থাকে এমসিকিউ বা এসএকিউ, আমাদের ওয়েবসাইট www.lrnr.in এখানেতে চলো এবং সেখানেতে থেকে সংগ্রহ করে নাও। দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে।